হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের কি অবস্থা সবার? আমি আজকে তোমাদের বায়োলজির ফার্স্ট পেপারের পার্ট 2 ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা তোমাদের একটু ফ্রেন্ডদের মেনশন দাও। আমরা বায়োলজির যে আমাদের ফার্স্ট পেপার, এই ফার্স্ট পেপারের পার্ট 1 শেষ করেছিলাম গত ক্লাসে। আজকে আমরা পার্ট 2 থেকে শুরু করব। তো তোমরা যারা লাইভে যুক্ত হয়েছে তোমরা একটু সবাই কাইন্ডলি একটু যুক্ত হয়ে যাও। আর যারা যারা যুক্ত হয়েছো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও এবং তোমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। ক্লাসটা তোমাদের গ্রুপগুলোতে শেয়ার করে দাও। আমরা আজকে খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস করতে যাচ্ছি। আচ্ছা, সবাই একটু যুক্ত হয়ে যাও, আমি একটু টাইম নিচ্ছি। সবাই কাইন্ডলি যুক্ত হয়ে যাও। সবাই একটু যুক্ত হয়ে যাও। আর তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা একটু তোমাদের যাদের যত গ্রুপ আছে গ্রুপগুলোতে একটু শেয়ার করে দাও। আর বন্ধুদের একটু মেনশন করো, তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করো। ফ্রেন্ডদের মেনশন করো। আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে স্টার্ট করে দেবো। আমরা কিছুক্ষণের মধ্যে স্টার্ট করে দেবো। তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও। আর আমি একটু টাইম নিচ্ছি, তোমরা সবাই যুক্ত হও এর মধ্যে। সবাই যুক্ত হয়ে যাও, আমি টাইম নিচ্ছি একটু। আমরা কিছুক্ষণের মধ্যে স্টার্ট করছি। আমরা কিছুক্ষণের মধ্যে স্টার্ট করে দেব। তোমরা একটু সবাই সবাই তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দাও, তোমাদের গ্রুপগুলোতে একটু শেয়ার করো। আর আজকের ক্লাসটা কিন্তু তুমি চাইলে তোমার প্রোফাইলে একটু শেয়ার করে দিতে পারো। সবাই তোমাদের প্রোফাইলে একটু শেয়ার করে দাও। গত ক্লাসে যারা ছিলা সবাই যুক্ত হও, সবাই যুক্ত হও। আমি একটু টাইম নিচ্ছি, আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু স্টার্ট করতে যাচ্ছি। সবাই যুক্ত হও, আমি একটু টাইম নিচ্ছি, এর মধ্যে সবাই একটু যুক্ত হয়ে যাও। সবাই যুক্ত হও। তোমরা কে কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্ট করো। আর সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা বলো। সবাই একটু কমেন্টে জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। সবাই একটু জানাও, হ্যাঁ সবাই একটু জানাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, তাহলে কিন্তু আমি স্টার্ট করছি। সবাই একটু জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, বোর্ড ক্লিয়ার আছে কিনা, একটু জানাও, একটু জানাও। ওকে, আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করতে পারি। তোমরা এর মধ্যে সবাই যুক্ত হয়ে যাও এবং ফ্রেন্ডদের একটু মেনশন দাও। আমরা আমরা স্টার্ট করে দিই, আমরা একটু কন্টিনিউ করি। তোমরা এর মধ্যে সবাই যুক্ত হয়ে যাও। হ্যাঁ, আমি অলরেডি কয়েকজনকে দেখতে পাচ্ছি। এসকে সামাদ, তুমি সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আর সবাই যুক্ত হয়ে যাও। আর তোমরা যারা যুক্ত হয়েছো কে কোথা থেকে দেখছো সবাই একটু কমেন্টে জানাবা, সবাই একটু কমেন্টে জানাবা। হ্যাঁ, অলরেডি অনেকে যুক্ত হয়ে গেছো, অলরেডি আমি অনেককে দেখতে পাচ্ছি। তোমরা সবাই যুক্ত হও, আমি শুরু করছি। ঠিক আছে, দেখো প্রথমে আমরা আমরা এই যে আমাদের কোষ, আমরা কোষ দেখছিলাম যে জীবদেহের কোষ দুই ধরনের। একটা ছিল আদি কোষ বা প্রাককেন্দ্রিক কোষ ছিল, আর একটা আমাদের প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ, বা যেটাকে আমরা ইউক্যারিওটিক সেল বলে থাকি। তো এই ইউক্যারিওটিক সেলটা আবার দুই ধরনের। ইউক্যারিওটিক সেলটা দুই ধরনের, যেমন একটা আমাদের উদ্ভিদ কোষ, আর একটা প্রাণী কোষ। একটা উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষ। এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে বেসিক কিছু পার্থক্য রয়েছে, যেটা আমরা এসএসসিতে পড়ে আসছি। তো আমি এই জায়গা থেকে তোমাদেরকে আরেকটু স্মরণ করিয়ে দিচ্ছি। দেখো, এই যে আমাদের যে উদ্ভিদ কোষ রয়েছে, এই উদ্ভিদ কোষে একটা কোষ প্রাচীর রয়েছে। দেখো, এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি, এটা একটা
কোষ প্রাচীর। কিন্তু আমরা যদি প্রাণী কোষের দিকে তাকাই, দেখো প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর নেই। এটা কিন্তু একটা বেসিক পার্থক্য। এই কোষ প্রাচীরটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য, কারণ এই কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না, আমরা দেখতে পাচ্ছি। তারপর এই যে দেখো যে আমাদের উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটাতে কিন্তু আমাদের প্লাস্টিড থাকে বা ক্লোরোপ্লাস্ট থাকে। আমরা জানি কিন্তু যে আমাদের উদ্ভিদ হচ্ছে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, প্রাণী নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। কারণ হচ্ছে এই উদ্ভিদের যে কোষ রয়েছে, এই উদ্ভিদ কোষে কিন্তু আমাদের ক্লোরোপ্লাস্ট থাকে। এই ক্লোরোপ্লাস্টের কাজ হচ্ছে খাবার প্রস্তুত করা। এই ক্লোরোপ্লাস্ট সূর্যালোকের উপস্থিতিতে আমাদের মাটি থেকে পানি শোষণ করে এবং বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে সেটা গ্লুকোজ জাতীয় এক ধরনের কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে, গ্লুকোজ নামক কার্বোহাইড্রেট জাতীয় এক ধরনের খাবার তৈরি করে। আর এই প্রাণী কোষে কিন্তু কোনো রকম প্লাস্টিড থাকে না। প্লাস্টিড থাকে কোথায় ভাইয়া? প্লাস্টিড থাকে শুধুমাত্র উদ্ভিদ কোষে, শুধুমাত্র উদ্ভিদ কোষে প্লাস্টিড থাকবে, প্রাণী কোষে প্লাস্টিড থাকে না। তারপর দেখো মাইটোকন্ড্রিয়া দুইটাই রয়েছে, নিউক্লিয়াস দুইটাই রয়েছে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই উদ্ভিদ কোষের যে আমাদের কি বলে কোষ গহ্বর, এই কোষ গহ্বরটা হচ্ছে অনেক বড় আকারে থাকে। প্রাণী কোষে দেখা যায় কোনো 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 ক্ষেত্রে কোষ গহ্বর থাকেই না, এবং যদি কোষ গহ্বর থাকেও সেটা খুবই ছোট আকার বা ক্ষুদ্র আকারে থাকে। ঠিক আছে, খুবই ছোট বা ক্ষুদ্র আকারে থাকে হচ্ছে আমাদের প্রাণী কোষে। তাহলে উদ্ভিদ কোষের যে কোষ প্রাচীর, কোষ গহ্বর, এটা হচ্ছে অনেক বড়, অনেক বড়। এবং এই কোষ গহ্বরের কারণে দেখো, এই কোষ গহ্বরের চাপের কারণে এই যে আমাদের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা কিন্তু এক সাইডে অবস্থান করতেছে, দেখতে পাচ্ছ, এক সাইডে অবস্থান করতেছে। আর এই জায়গায় প্রাণী কোষের কিন্তু মাঝখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, এগুলো ছিল মোটামুটি বেসিক পার্থক্য। আর প্রাণী কোষের ক্ষেত্রে যদি দেখি, এই যে আমাদের সেন্ট্রোজোম, তোমরা কিন্তু এগুলো এসএসসিতে পড়ছো, তো আমি আরেকটু স্মরণ করে দিচ্ছি। এই যে আমাদের সেন্ট্রোজোম, এই সেন্ট্রোজোমে কি দেখতে পাচ্ছ তুমি? দুইটা নলাকার অঙ্গাণু দেখতে পাচ্ছ, যেগুলোকে আমরা বলি সেন্ট্রিওল, এবং সেন্ট্রিওলের চারপাশে যে গাঢ় তরলটা আছে এটাকে বলি আমরা সেন্ট্রিওস্ফিয়ার, এবং পুরোটা বলি সেন্ট্রোজোম। তো এই সেন্ট্রোজোমটা শুধুমাত্র প্রাণী কোষে থাকবে, সেন্ট্রোজোমটা শুধুমাত্র প্রাণী কোষে থাকবে, সেন্ট্রোজোম কিন্তু কোনো উদ্ভিদ কোষে থাকবে না। ঠিক আছে, তাহলে এগুলো এগুলো হচ্ছে মোটামুটি আমাদের উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে কিছু বেসিক পার্থক্য। তাহলে আমরা কি দেখলাম? আমাদের যে উদ্ভিদ কোষ রয়েছে এটাতে একটা কোষ প্রাচীর আছে, প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর নেই। তারপর উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড থাকে, প্রাণী কোষে কিন্তু কোনো প্লাস্টিড থাকে না। তারপর উদ্ভিদ কোষের যে কোষ গহ্বর, বড় কোষ গহ্বর থাকে, প্রাণী কোষের ক্ষেত্রে কোষ গহ্বর থাকলে খুবই ক্ষুদ্র পরিমাণে থাকে, এবং কোনো কোনো ক্ষেত্রে থাকেই না, কোনো কোনো ক্ষেত্রে থাকে না। তাহলে আমরা দেখলাম যে প্রকৃত কোষের মধ্যে যে দুই ধরনের কোষ, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ, এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে যে বেসিক ডিফারেন্সগুলো ছিল এগুলো হচ্ছে আমরা মোটামুটি দেখে ফেলছি। ঠিক আছে, এগুলোই ছিল মোটামুটি পার্থক্য। ওকে, তারপর আমরা নেক্সটে যাই, দেখো কি আছে। ওকে, আমরা একটা বড় চার্ট দেখতে পাচ্ছি না? তোমরা হয়তো অনেকেই চার্ট দেখে ভয় ভয় পেয়ে গেছো যে এত পড়া। হ্যাঁ, তো দেখো এগুলা কিন্তু আমরা খুবই ইন্টারেস্টিং ভাবে শিখবো। দেখো, এই যে একটা আদর্শ উদ্ভিদ কোষ, এই উদ্ভিদ কোষের মধ্যে কিছু জড় পদার্থ রয়েছে, জড় পদার্থ বা জড় বস্তু বলে, এবং প্রোটোপ্লাজম রয়েছে। আচ্ছা ভাইয়া, যে কোষে এই উদ্ভিদ কোষ, এটাকে আপনি দুই ভাগে ভাগ করছেন, একটা হচ্ছে আমাদের জড় বস্তু আর একটা হচ্ছে কি প্রোটোপ্লাজম। এই যে আমাদের জড় বস্তু, তার মানে এটা জড় পদার্থ, তার মানে এটা কি মৃত। জড় পদার্থ মানে কি? এটা মৃত। আর এই যে প্রোটোপ্লাজম, তার মানে কি? প্রোটোপ্লাজমটা হবে জীবিত। প্রোটোপ্লাজমটা কি হবে? প্রোটোপ্লাজমটা হবে, আচ্ছা আমি একটু ই করে নিচ্ছি, দেখো, তাহলে প্রোটোপ্লাজমটা হচ্ছে জীবিত। তাহলে কোষের দুইটা অংশ, কোষের দুইটা অংশ, একটা হচ্ছে আমাদের জড় বস্তু বা জড় পদার্থ, আরেকটা হচ্ছে জীবিত বস্তু, যেটাকে আমরা বলি প্রোটোপ্লাজম, যেটাকে আমরা কি বলি ভাই? প্রোটোপ্লাজম। তাহলে এই যে জড় বস্তু, এই জড় বস্তুগুলোর মধ্যে কি কি রয়েছে? দেখো, প্রথমে রয়েছে আমাদের কোষ প্রাচীর। কোষ প্রাচীর কোথায় থাকে? কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষে থাকে, উদ্ভিদ কোষে। প্রাণী কোষে কি কোষ প্রাচীর থাকে? না, প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না, শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে। দেখো, এই কোষ প্রাচীর এটা কিন্তু উদ্ভিদ কোষের একটা বৈশিষ্ট্য, এবং এটা হচ্ছে জড় বস্তু, কোষের জড় বস্তু বা মৃত বস্তু আমরা এটাকে বলতে পারি, মৃত বস্তু বলতে পারি। এই যে আমাদের কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা হচ্ছে কতগুলো, আমরা এগুলো নিচে দেখবো, সেলুলোজ দ্বারা গঠিত, কোষকে দৃঢ়তা দেয়, আকৃতি, মানে এই কোষ প্রাচীরের যত কাজ এগুলো হচ্ছে আমাদের নিচে স্লাইডে আছে, আমরা ওগুলো দেখবো। তারপর দেখো, কোষস্থ
নির্জীব ঝড় বস্তুর মধ্যে সঞ্চিত বিভিন্ন পদার্থ রয়েছে। এই যে সঞ্চিত বিভিন্ন পদার্থ, এর মধ্যে তুমি দেখতে পাচ্ছ প্রোটিন, শর্করা, লিপিড, এনজাইম, ক্রিস্টাল, টেনিন। আচ্ছা, এই জায়গায় হতে একটু ভুল করছে, ঠিক আছে? এই জায়গায় একটু ভুল করছে। এই কোষস্থ নির্জীব বস্তুর মধ্যে আমরা দেখতে পাবো হারপিন। কি দেখতে পাবো ভাইয়া? হারপিন দেখতে পাবো। আমি এই জায়গায় লিখে দিচ্ছি যেহেতু আসে নাই। এই জায়গায় দেখতে পাবো আমরা ট্রিক্স দিয়ে মনে রাখছি, ঠিক আছে? এই জায়গাটা হচ্ছে আমরা একটু ট্রিক্স দিয়ে শিখবো। হার পেন, হার পেন, হারপিন দিয়ে আমরা মনে রাখবো। তো এই এসতে হচ্ছে, এসতে মনে রাখবা হরমোন। এসটা হচ্ছে কি ভাইয়া? হরমোন, হরমোন, হরমোন। তারপর হচ্ছে এই যে আর, আর ডি হচ্ছে ভাইয়া র্যাডিন, ঠিক আছে? র্যাজিন। তারপর পি দিয়ে হচ্ছে পিগমেন্ট, আর কয়েকটা আছে এদিকে। তারপর আমরা এগুলো, আচ্ছা পরের স্লাইডে দেখাচ্ছি আমি ক্লিয়ারলি। তারপর আমরা এগুলো একটু মুছে দিই, এগুলো একটু মুছে দিই। আচ্ছা দেখো তারপর কি আছে, আমরা এগুলো পরের স্লাইডে রাখছি, এগুলো দেখবো, সমস্যা নেই। দেখো এই যে প্রোটোপ্লাজম, তাহলে আমরা এগুলো কিন্তু দেখে ফেলছি। একটা হচ্ছে আমাদের কোষ প্রাচীর, আর কোষ প্রাচীর মধ্যে যেসব নির্জীব বস্তুগুলো আছে। তারপর আমরা এই যে রজন, ট্যানিন, এগুলা যদি এই জায়গায় কিছুটা দিছে, ওকে। তার আমরা আবার চলে যাই আমাদের যে কোষস্থ সজীব বস্তু বা প্রোটোপ্লাজম, সেটার মধ্যে। দেখো এই যে কোষস্থ সজীব বস্তু, এটার মধ্যে কি কি রয়েছে? কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস হচ্ছে আমাদের কোষস্থ সজীব বস্তু, কোষস্থ সজীব বস্তু। এখন এই যে কোষ ঝিল্লি, আমরা দেখতে পাই যে প্রাণী কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীরটা হচ্ছে একটা মৃত বস্তু বা জড় বস্তু। এই যে কোষ ঝিল্লি, এটা কোথায় থাকে? এটা প্রাণী কোষও থাকে, উদ্ভিদ কোষও থাকে, কিন্তু কোষ প্রাচীরের নিচে থাকে হচ্ছে আমাদের উদ্ভিদ কোষের ক্ষেত্রে এই যে আমাদের কোষ ঝিল্লিটা। আর প্রাণী কোষের ক্ষেত্রে পুরোটাই কোষ ঝিল্লি, এটা তো আর কোষ প্রাচীর নেই। এই কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, ঠিক আছে, এগুলো হচ্ছে কোষের সজীব বস্তু। এগুলা কি? কোষের সজীব বস্তু। কোষের সজীব বস্তু হচ্ছে এগুলা। এই যে আমাদের সাইটোপ্লাজম, এগুলো হচ্ছে আমাদের সাইটোপ্লাজমেও বিভিন্ন অঙ্গাণু। এগুলো হচ্ছে ভাইয়া সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু। তো এই সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণুর মধ্যে রয়েছে তোমার মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড এবং কোষ গহ্বর। এগুলো সবই হচ্ছে আমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এখন এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে কিন্তু নিউক্লিয়াসটা নাই। নিউক্লিয়াস হচ্ছে তোমার প্রোটোপ্লাজমীয় অঙ্গাণু, প্রোটোপ্লাজমীয় অঙ্গাণু। আমি যদি এই জায়গায় একটু দেখানোর চেষ্টা করি, দেখো এটা যদি একটা কোষ হয়, এটা যদি একটা কোষ হয়, আর এই কোষের মধ্যে যদি আমি একটা নিউক্লিয়াস দিই, আমরা আগের স্লাইডে চলে যাই, আগের স্লাইডে যাই, তাহলে আমি ভালো করে বুঝতে পারবো। দেখো এটার, আমরা এই কোষের কথা চিন্তা করি, এটার কথা দেখো। এই যে আমাদের কি রয়েছে, এটা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির পরে আমাদের এই যে কোষের মধ্যে যেই বিভিন্ন অঙ্গাণু রয়েছে, এই অঙ্গাণু ছাড়া যে বাকি যে অংশটা, এগুলো হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু আছে, এগুলোকে বলি আমরা সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এই যে নিউক্লিয়াস, এটা কিন্তু সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর অংশ না, এটা হচ্ছে তোমার প্রোটোপ্লাজমীয় অঙ্গাণু। প্রোটোপ্লাজম হচ্ছে কি? প্রোটোপ্লাজম হচ্ছে যে কোষ ঝিল্লি সহ পুরো যে অংশ, পুরো যে অংশ কোষের, এটাকে পুরোটাকে বলা হয় সাইটোপ্লাজম। পুরোটাকে কি বলে? পুরোটাকে বলা হয় প্রোটোপ্লাজম। আর এই প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস ছাড়া, নিউক্লিয়াস ব্যতীত যে অংশটা আছে, ওইটাকে বলবো আমরা সাইটোপ্লাজম। ওটাকে কি বলবো? সাইটোপ্লাজম। ওকে, তাহলে সাইটোপ্লাজম আর প্রোটোপ্লাজমের যে পার্থক্য, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। আর নিউক্লিয়াস তো আমি দেখাইলাম। ওকে, আর সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, তারপর গোলগি বডি, লাইসোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, কোষ গহ্বর, এগুলো থাকে। আর নিউক্লিয়াসের মধ্যে থাকে কি? নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিওপ্লাজম। মানে নিউক্লিয়ার এনভেলপটা হচ্ছে নিউক্লিয়াসের যে পর্দা বা আবরণ, সেটা। আর নিউক্লিওপ্লাজমটা হচ্ছে যে নিউক্লিয়াসের মধ্যে, নিউক্লিয়ার আবরণের পরে, নিউক্লিয়াসের যে পর্দা বা আবরণ, এটার পরে যে অর্ধ তরল অংশ থাকে, সেটাকে আমরা বলবো নিউক্লিওপ্লাজম। তারপর দেখবা নিউক্লিয়াসের মধ্যে একটা গাঢ় বৃত্তাকার অংশ থাকে, যেটাকে আমরা বলি নিউক্লিওলাস। এবং কি থাকে? ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তুগুলা যেখানে পরবর্তীতে আমাদের যে কোষ বিভাজন, এই কোষ বিভাজনের মাধ্যমে এগুলো হচ্ছে ক্রোমোজোমে পরিণত হয়। আমি অলরেডি আমি অনেককে দেখতে পাচ্ছি, অনেককে দেখতে পাচ্ছি। তোমরা হচ্ছে সবাই একটু রেসপন্স করবা। ওকে,
ওকে, সবাই একটু রেসপন্স করবে। আমি তোমাদের হচ্ছে কোশ্চেন করবো, তোমরা সবাই সবাই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। হ্যাঁ, সবাই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবা। সবাই আমাকে বলো যে প্লাস্টিড কোন কোষে থাকে, প্লাস্টিড কোন কোষে থাকে। তোমাদের অনেককে আমি দেখতে পাচ্ছি, অনেকে যুক্ত আছো, তোমরা একটু সবাই সবাই একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করবা। ঠিক আছে, তোমরা যারা অ্যান্সার দেবে আমি হচ্ছে সবার নাম পড়বো, আমি সবার নাম পড়বো। ঠিক আছে, আমি অনেকে দেখতে পাচ্ছি, তাহলে তোমরা বলবা যে প্লাস্টিড কোন কোষে থাকে, উদ্ভিদ কোষ না প্রাণী কোষ, উদ্ভিদ কোষ না প্রাণী কোষে থাকে প্লাস্টিড। আচ্ছা, আর এই যে কোষস্থ নির্জীব বস্তুর মধ্যে আমরা দেখবো এই জায়গায় একটু ভুল করছে, এগুলো হচ্ছে হরমোন, পিগমেন্ট, রেক্টর। ঠিক আছে, এগুলো হরমোন, পিগমেন্ট, রেক্টর। হরমোন, পিগমেন্ট, রেক্টর হচ্ছে আমাদের কোষস্থ নির্জীব বস্তুর মধ্যে, যেগুলো হচ্ছে আমরা হাড়পিন দিয়ে মনে রাখবো। হাড়পিন, হাড়পিন, পিন। ঠিক আছে, হাড়পিন দিয়ে আমরা মনে রাখবো। ওকে, তারপর আমরা নেক্সটে যাই, আমরা আমাদের এটা মোটামুটি দেখা শেষ। এবার চলে আসো কোষ প্রাচীরে। দেখো, এই কোষ প্রাচীর কি ছিল? কোষ প্রাচীর ছিল শুধুমাত্র উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য, অর্থাৎ উদ্ভিদ কোষেই শুধুমাত্র কোষ প্রাচীর ছিল, আর অন্য কোনো কোষে যে প্রাণী কোষ রয়েছে এই প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর নাই। দেখো, এই কোষ প্রাচীরটা আমি আমি হচ্ছে একটু এঁকে দেখাই, একটু এঁকে দেখাই। দেখো, এই যে আমাদের কোষ, এই কোষগুলো কিন্তু পাশাপাশি থাকে। ঠিক আছে, পাশাপাশি থেকে হচ্ছে টিস্যু গঠন করে। তো মনে করো এই একটা কোষ, একটা কোষ আছে। ওকে, ওকে, আচ্ছা, ওকে। দেখো, আমি হচ্ছে এদিকে আঁকে দেখাই। তাহলে মনে করো এদিকে একটা কোষ, এদিকে একটা কোষ আছে মনে করো, এইগুলো একটা কোষ। ফো- ওকে, তাহলে এদিকে মনে করে যে একটা কোষ, হ্যাঁ, তারপর এদিকে একটা কোষ আছে মনে করো, দুইটা কোষ। এই দুইটা কোষের মাঝখানে যে পর্দাটা থাকে, দেখো, দুইটা কোষের মাঝখানে, দুইটা কোষকে যেটা পৃথক রাখে, এই পর্দাটা মাঝখানে আছে, মধ্যখানে আছে। তো এই পর্দাটাকে বলা হয় মধ্য পর্দা। এটাকে কি বলে? মধ্য পর্দা, মধ্য পর্দা, মধ্য পর্দা। এবং এই মধ্য পর্দা গঠিত হয় সাইটোপ্লাজম থেকে, গোলগি বডি থেকে, সাইটোপ্লাজম থেকে আসা প্যাগমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে আসা বেসিকল জাতীয় পেকটিন মিলিতভাবে এই আমাদের মধ্য পর্দা গঠন করে, মধ্য পর্দা গঠন করে। তো এই মধ্য পর্দার উপর, এই মধ্য পর্দার উপর আবার সেলুলোজ, হেমিসেলুলোজ মিলিত হয়, সেলুলোজ এবং হেমিসেলুলোজ মিলিত হয়ে একটা প্রাথমিক প্রাচীর গঠন করে। ঠিক আছে, একটা প্রাথমিক প্রাচীর গঠন করে এই মধ্যপর্দার উপর। সেলুলোজ এবং হেমিসেলুলোজ মিলিত হয়ে একটা প্রাথমিক প্রাচীর গঠন করে। এই প্রাথমিক প্রাচীরের উপর আবার তিন স্তর বিশিষ্ট একটা প্রাচীর তৈরি হয়। এটাকে আমরা বলি সেকেন্ডারি প্রাচীর। এটা হচ্ছে, হ্যাঁ, সেকেন্ডারি প্রাচীর। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের মধ্যপর্দা, যেটা একেবারে মাঝখানে ছিল এটা। আর এই মধ্যপর্দার উপর যে একটা প্রাচীর সৃষ্টি হয়েছে, এটাকে বলবো আমরা প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রাথমিক প্রাচীর। আর এই প্রাথমিক প্রাচীরের উপর যে 3 স্তর বিশিষ্ট আমরা যে প্রাচীরটা দেখতে পাচ্ছি, এটাকে বলবো আমরা সেকেন্ডারি প্রাচীর। এটাকে কি বলবো? হ্যাঁ, সেকেন্ডারি প্রাচীর। তো এই সেকেন্ডারি প্রাচীরের দেখো সবচেয়ে ভিতরের যে অংশ, অর্থাৎ কোষ থেকে ভিতরের দিকে যে অংশ, সেটাকে বলি আমরা অন্তঃপর্দা, অন্তঃপর্দা। তারপরে যে অংশ সেটাকে বলি মধ্যপর্দা। আর একেবারে দেখো কোষ থেকে বাহিরের দিকে যে অংশ, সেটাকে বলি, যে পর্দা, সেটাকে বলি আমরা বহিঃপর্দা। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি ভাইয়া, কোষ থেকে একেবারে ভিতরে, কোষ থেকে কাছে, এই জন্য এটাকে বলি অন্তঃপর্দা। এটাকে বলি অন্তঃপর্দা, অন্তঃপর্দা।
ঠিক আছে, এটাকে বলি অন্তঃপর্দা, তারপর হচ্ছে আমাদের মধ্যপর্দা, আর এটাকে বলি বহিঃপর্দা। এই অন্তঃপর্দা, বহিঃপর্দা এবং মধ্যপর্দা আমি এদিকেও দিয়ে দিচ্ছি, এদিকেও 3 স্তর এরকম পর্দা আছে। তো এই অন্তঃপর্দা, মধ্যপর্দা এবং বহিঃপর্দা মিলিয়ে গঠিত হয়ে হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রাচীর। ওকে, তাহলে আমরা দেখলাম যে মধ্যপর্দা দেখলাম, মধ্যপর্দার উপর প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর উপর সেকেন্ডারি প্রাচীর। আমরা এদিকে এভাবে দিয়ে দিতে পারি, এদিকে এভাবেও কিন্তু আমরা দিয়ে দিতে পারি। তারপর এটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট, এটা পুরোটা হচ্ছে কি সেকেন্ডারি প্রাচীর, এটা হলো সেকেন্ডারি প্রাচীর, সরি। ওকে, তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ডারি প্রাচীর, কয়টা হয়ে গেল? আচ্ছা, এই যে দেখো সেকেন্ডারি প্রাচীর এবং যে আমাদের যে মধ্যপর্দা, এই মধ্যপর্দার মাঝখানে দেখো এদিকে সেকেন্ডারি প্রাচীর এবং প্রাথমিক প্রাচীরের মধ্যে একটা ফাঁকা জায়গা আছে, ঠিক আছে? এটাকে বলা হয় কুফ। এটাকে কি বলে ভাই? কুফ বলে, কুফ। তো এই কুফ, এটার আরেকটা নাম হচ্ছে পিঠ। এটাকে কুফ বা পিঠ বলা হয়, কুফ বা কি বলে? পিঠ বলে। আচ্ছা, আমি লেখাগুলো একটু লাগছে, আমি ছোট করে দিচ্ছি। ওকে, এটাকে বলা হয় কুফ বা পিঠ। কি বলা হয়? কুফ বা পিঠ বলা হয়, ঠিক আছে? তো এই যে কুফ বা পিঠ, এটা কোথায় থাকে? কোন পর্দার উপর তৈরি হয়? শুধুমাত্র মধ্য পর্দার উপর, ঠিক আছে? শুধুমাত্র মধ্য পর্দার উপর আমরা কুফ বা পিঠ দেখতে পাই। দেখো এই জায়গাটার আরেকটা নাম হচ্ছে পিঠ পেয়ার। পেয়ার মানে হচ্ছে জোড়া। দেখো এদিকে একটা পিঠ দেখতে পাচ্ছি বা কূপ দেখতে পাচ্ছি, এদিকে একটা কূপ দেখতে পাচ্ছি, দুইটা কূপ দেখতে পাচ্ছি, এই জন্য এটাকে বলি পিঠ পেয়ার, পিঠ পেয়ার বলা হয়। ওকে, আরেকটা ব্যাপার হচ্ছে এই জায়গায় কিছু নলের মতো দুইটা কোষের সাথে সংযোগ সৃষ্টি করে, এটাকে বলি আমরা প্লাজমা ডেসমাটা। আচ্ছা, ওগুলো আমরা পড়বো, সমস্যা নাই, ওগুলো হচ্ছে আমরা পড়বো, কোনো সমস্যা নাই। ওকে, ওকে, তাহলে এটা ছিল হচ্ছে আমাদের কোষ প্রাচীর। হ্যাঁ, এটা ছিল কোষ প্রাচীর। তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি, এই যে উপরের যে অংশ, এটা হচ্ছে আমাদের মধ্যপর্দা। মধ্যপর্দার উপর প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীরের উপর 3 স্তর বিশিষ্ট, এটা হচ্ছে আমাদের কি? সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর আমরা বলতে পারি এটাকে। ওকে, তারপর দেখি আমরা মধ্যপর্দার কোষ প্রাচীর সম্পর্কিত বিশেষ তথ্য। আচ্ছা, তোমরা যারা যুক্ত আছো, তোমরা আমি দেখতে পাচ্ছ অনেকে যুক্ত আছো, অনেকে যুক্ত আছো। ওকে, অনেকে যুক্ত আছো, তোমরা অবশ্যই একটু রেসপন্স করবা। হ্যাঁ, তোমরা যারা যুক্ত আছো অবশ্যই অবশ্যই রেসপন্স করবা। আমার কোশ্চেন হচ্ছে যে কোন প্রাচীরের ওপর কূপ বা পিঠ তৈরি হয়? কোন প্রাচীরে কূপ বা পিঠ তৈরি হয়? কোন প্রাচীরের উপর? এটা আমাকে বলতে হবে। আচ্ছা, দেখো কোষ প্রাচীর সম্পর্কিত বিশেষ তথ্য। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। আমরা এটা আগেই বলে আসছি, যে কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ বা অনন্য বৈশিষ্ট্য। গুরুত্বপূর্ণ বা অনন্য বৈশিষ্ট্য। ওকে, এই কালারটাই বেস্ট, এটা বেস্ট। ওকে, তাহলে কোষ প্রাচীর কি ভাইয়া? কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। আমরা এটা কেন বললাম? কারণ আমরা দেখতে পাচ্ছি যে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে শুধুমাত্র এই কোষ প্রাচীরটা উদ্ভিদ কোষে থাকে, এজন্য আমরা বলতে পারি যে কোষ প্রাচীরটা হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। তারপর দেখো তারপর দেখো যে কূপ অঞ্চলে প্রাথমিক প্রাচীর গঠিত হয় না। আমরা দেখলাম এটা হচ্ছে আমাদের মধ্যপর্দা। এই মধ্যপর্দার উপর এরকম এরকম দুই ছেড়ে কি থাকে? দুই ছেড়ে একটা কূপের মতো অংশ থাকে, আর এগুলোর উপর হচ্ছে প্রাথমিক প্রাচীর, তাই হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, এভাবে ওয়ালগুলো তৈরি হয়। তো এই যে দেখো প্রাথমিক প্রাচীর বা সেকেন্ডারি প্রাচীর, এগুলোর উপর কি কূপ বা পিঠ সৃষ্টি হয়েছিল? না। কিসের উপর সৃষ্টি হয়েছিল? আমাদের মধ্য পর্দার উপর হচ্ছে কূপ বা পিঠ সৃষ্টি হয়েছিল। তার মানে আমরা এই জায়গায় বলছে যে কূপ অঞ্চলে প্রাথমিক প্রাচীর গঠিত হয় না। না, শুধুমাত্র কূপ অঞ্চলের প্রাথমিক প্রাচীরই না, কূপ অঞ্চলে কিন্তু সেকেন্ডারি প্রাচীরও সৃষ্টি হয় না। কূপ অঞ্চলে কিন্তু সেকেন্ডারি প্রাচীরও সৃষ্টি হয় না। ওকে, তোমরা যারা একটু যুক্ত আছো সবাই হচ্ছে ভিডিওটাতে রিয়েক্ট দিয়ে দেবে, এবং পরবর্তীতে মানে আমার লাইভ শেষে যারা ক্লাস দেখবে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা হচ্ছে অবশ্যই ভিডিওটাতে একটা রিয়েক্ট দেবে, ঠিক আছে? ভিডিওটাতে একটা রিয়েক্ট দেবে যাতে তোমাদের ফ্রেন্ডদের কাছে ভিডিওটা পৌঁছে যায়।
ভিডিওটা পৌঁছেছে, ক্লাসটা পৌঁছেছে। ওকে, তাহলে তোমরা যারা যুক্ত আছো সবাই হচ্ছে একটু রেসপন্স করবা। আমি জানতে চাই যে সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট? সবাই একটু কমেন্ট করবা। তোমরা অনেকে যুক্ত আছো, সবাই একটু কমেন্ট দেখতে চাই যে সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট। আমি এটা একটু দেখতে চাই যে সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট। ওকে, তাহলে কূপ অঞ্চলে প্রাথমিক প্রাচীর গঠিত হয় না কূপ অঞ্চলে? মাইটোটিক কোষ বিভাজনের টেলোপিস পর্যায়ে মধ্যপর্দা সূচনা হয় টেলোপিস পর্যায়ে। তো আমরা যখন কোষ বিভাজন পড়বো, আমাদের দ্বিতীয় চ্যাপ্টার হচ্ছে কোষ বিভাজন, ওই জায়গায় কিন্তু আমরা দেখবো যে মাইটোটিক কোষ বিভাজনের অনেকগুলো প্রোপেজ, প্রোমেটাপেজ, ঠিক আছে, মেটাপেজ, অ্যানাপেজ, টেলোপেজ, এরকম 5টা ভাগ আছে। তো এই টেলোপেজটা হচ্ছে একটা কোষের মানে শেষ পর্যায়ে, মানে ওই জায়গাটা হচ্ছে কোষটা ভাগ হয়ে যাবে। ভাগ হইতে হইলে কোষ ভাগ হয় কিভাবে? মধ্যপর্দা দিয়ে কোষটা, দুইটা কোষ আলাদা হয়, সেপারেট হয়, ঠিক আছে। তো ওই জায়গায় এই টেলোপিস পর্যায়ে অর্থাৎ শেষ পর্যায়টা যায় হচ্ছে কোষে কি হবে, এই যে একটা মধ্যপর্দা সৃষ্টি হয়, যেটা হচ্ছে দুইটা কোষকে পৃথক রাখবে, ঠিক আছে। তাহলে এই যে মাইটোটিক কোষ বিভাজন, এই মাইটোটিক কোষ বিভাজন কোন পর্যায়ে মধ্যপর্দার সূচনা হয়? ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা এবং হচ্ছে তোমার বিভিন্ন ভার্সিটি এক্সাম ভর্তি পরীক্ষা কিন্তু এটা চলে আসে, ঠিক আছে। তো এটা একটু মনে রাখবা, টেলোপেজ পর্যায়ে হচ্ছে মধ্যপর্দার সূচনা হয়। তো আমরা যখন দ্বিতীয় অধ্যায় পড়বো, ওই জায়গাও কিন্তু আমরা দেখতে পাবো, ওই জায়গায় কিন্তু আরো ডিটেলসে পড়বো, কোনো সমস্যা নেই। তোমরা যারা যুক্ত আছো অবশ্যই একটু রেসপন্স করবা, ঠিক আছে। আমাকে বলতে হবে যে কোষ প্রাচীর কয় স্তর বিশিষ্ট, কোষ প্রাচীর সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট, একটু সবাই কমেন্ট করো। দেখো, প্রাথমিক প্রাচীরের উপর সেলুলোজ হেমিসেলুলোজ দুইটা হচ্ছে মেইন, এবং হচ্ছে গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত যে প্রাথমিক প্রাচীর। তাহলে প্রাথমিক প্রাচীরটা আমরা দেখলাম যে আমাদের মধ্যপর্দা কিভাবে গঠিত হয়? মধ্যপর্দা হচ্ছে তোমার সাইটোপ্লাজম থেকে আসা প্লাজমোপ্লাস্ট এবং গোলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকল মিলিতভাবে আমাদের মধ্যপর্দায় গঠিত হয়। আর এই প্রাথমিক প্রাচীরটা হচ্ছে সেলুলোজ এবং হেমিসেলুলোজ। সেলুলোজটা হচ্ছে তোমার হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের একটা পরিমাণ, আমরা এটা পরে পড়বো, সমস্যা নেই, কোষ রসায়নে এগুলো আছে। তো এই যে আমাদের সেলুলোজ এবং হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন, এই তিনটা জিনিস দ্বারা হচ্ছে আমাদের প্রাথমিক প্রাচীর যেটা, সেটা হচ্ছে গঠিত হয়। প্রাথমিক প্রাচীর গঠিত হয় সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন দ্বারা। দেখো, তারপর হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর যেটাকে আমরা বলি। এই সেকেন্ডারি প্রাচীর সেলুলোজ লিগনিন জমা হয় এবং এটি 3 স্তর বিশিষ্ট হয়। হ্যাঁ, আমরা দেখে আসছি যে সেকেন্ডারি প্রাচীরটা হচ্ছে 3 স্তর বিশিষ্ট হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রাচীর। এবং এই সেকেন্ডারি প্রাচীরটা কি জমা হয়ে তৈরি হয়? সেলুলোজ এবং লিগনিন জমা হয়ে হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়। সেলুলোজ এবং লিগনিন জমা হয়। দেখো, সেকেন্ডারি প্রাচীর পাওয়া যায় প্রাকীট, মানে সব কোষে কিন্তু তোমার সেকেন্ডারি প্রাচীরটা থাকবে না ভাইয়া, ঠিক আছে। তোমার সকল কোষে কিন্তু সেকেন্ডারি প্রাচীর থাকে না, শুধুমাত্র এই যে আমাদের যে কটা উদাহরণ দেওয়া আছে, ট্রাকিড, জাইলেম ও ফ্লোয়েম বাহিকা। ট্রাকিড, জাইলেম এবং ফ্লোয়েম বাহিকা হচ্ছে আমাদের কি থাকবে? এই যে আমাদের সেকেন্ডারি প্রাচীর যেটা, এটা থাকবে। ট্রাকিড, জাইলেম এবং ফ্লোয়েম এর বাহিকা হচ্ছে আমাদের এই সেকেন্ডারি প্রাচীরটা থেকে। তো এই সেকেন্ডারি প্রাচীর কি দিয়ে গঠিত দেখলাম। তারপর হচ্ছে ভাজক কোষ এবং অধিক বিপাকীয় কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। ভাজক কোষ এবং অধিক বিপাকীয় কোষে কেন? ভাজক কোষে কেন তোমার সেকেন্ডারি প্রাচীর থাকে না? দেখো, একটা কোষ বিভাজিত হবে, ভাজ মানে ভাগ হবে, বিভাজিত হবে। তো বিভাজিত হইতে গিয়ে যখন এটা বিভাজিত হবে, তখন সেকেন্ডারি প্রাচীর কিন্তু সেটা আর প্রয়োজন হয় না, ঠিক আছে। সেকেন্ডারি প্রাচীরটা থাকলে আরো অসুবিধা হয়, আমরা বলতে পারি, যেহেতু এটা বিভাজিত হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার আরো একটা হচ্ছে বিপাকীয় কোষগুলোতে কিন্তু সেকেন্ডারি প্রাচীর থাকে না। ওকে, তাহলে আমরা এই যে আমাদের কোষ প্রাচীর সম্পর্কিত যে বিশেষ তথ্যগুলো ছিল, ওগুলো হচ্ছে আমরা একটু রিভিউ করি। তাহলে দেখো, প্রথম হচ্ছে কি যে কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। আমরা এটা দেখে আসছি যে কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য, কারণ উদ্ভিদ কোষে শুধুমাত্র কোষ প্রাচীরটা থাকে, প্রাণী কোষে কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না। এই যে কোষ প্রাচীর আমরা দেখলাম যে কোষ প্রাচীর একটা কূপ অঞ্চল থাকে। এই কূপ অঞ্চল কিন্তু কোনো সেকেন্ডারি প্রাচীর এবং প্রাথমিক প্রাচীর গঠিত হয় না। কূপ অঞ্চলে সেকেন্ডারি প্রাচীর, প্রাথমিক প্রাচীর গঠিত হয় না। কূপ অঞ্চল বা পিট অঞ্চলে শুধুমাত্র মধ্যপর্দা থাকে। এবং এই যে আমাদের প্রাথমিক প্রাচীর, মধ্যপর্দার উপর যে এক স্তর বিশিষ্ট প্রাথমিক প্রাচীর, এটা সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত। আমি অনেককে দেখতে পাচ্ছি, তোমরা একটু কমেন্ট করবা। আমাকে বলতে হবে যে সেকেন্ডারি প্রাচীর, আচ্ছা, আমি একটু আনকমন কোশ্চেন ধরি।
আমি একটু আনকমন কোশ্চেন ধরি, আমাকে বলতে হবে যে কোষ প্রাচীরে যেই ছিদ্রের মতো অংশ থাকে, কোষ প্রাচীরের মাঝে মাঝে যে প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর সৃষ্টি না হয়ে যে ফাঁকা স্থান থাকে, এটাকে কি বলে? এটাকে কি বলে? আমি সবার অ্যান্সার দেখতে চাই। যারা যুক্ত আছো মোটামুটি অনেককে দেখতে পাচ্ছি, তোমরা অবশ্যই অ্যান্সারটা করো, অবশ্যই অ্যান্সার করো যে কোষ প্রাচীরে যেই ফাঁকা স্থান থাকে, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর সৃষ্টি না হয়, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা কি বলবো? তোমরা অবশ্যই কমেন্টে জানাও, অবশ্যই কমেন্ট করো। ওকে, তারপর আমরা এটা দেখে ফেলছি। তারপর সেকেন্ডের প্রাচীর সেলুলোজ লিগনিন জমা হয়ে তৈরি হয় এবং এটি 3 স্তর বিশিষ্ট হয়। ভাজক কোষ এবং বিপাকীয় কোষের সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। ভাজক কোষ এবং বিপাকীয় কোষে কিন্তু কোনো সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে না। ওকে, তারপর আরো আছে, দেখো জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ কোষ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসাবে কাজ করে। ক্রস লিঙ্ক হিসাবে কাজ করে, ভেরি ইম্পর্টেন্ট। জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ, জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ হচ্ছে কোষ প্রাচীরের ক্রস লিঙ্ক হিসাবে কাজ করে, ক্রস লিঙ্ক হিসাবে কাজ করে। তাহলে যে আমাদের জাইলোগ্লুকান নামক যেই আমাদের হেমিসেলুলোজটা রয়েছে, এটা কোষ প্রাচীরের ক্রস লিঙ্ক হিসাবে কাজ করে, ভেরি ইম্পর্টেন্ট। তারপর এই যে কোষ প্রাচীরের বিভিন্ন উপাদান রয়েছে, যেমন কোষ প্রাচীরের সেলুলোজের যে পরিমাণ, সেটা হচ্ছে কত পার্সেন্ট? 40%। 20% হচ্ছে কি হেমিসেলুলোজ, হেমিসেলুলোজটা হচ্ছে 20%। তারপর পেকটিনটা হচ্ছে আমাদের 30% এবং গ্লাইকোপ্রোটিন হচ্ছে 10%। গ্লাইকোপ্রোটিন হচ্ছে কত পার্সেন্ট? 10%। ওকে, 10% হচ্ছে আমাদের গ্লাইকোপ্রোটিন। আমি সবার কমেন্ট দেখতে চাই, আমি কিন্তু মাঝে মাঝে প্রশ্ন করব, আমাকে বলতে হবে যে কোষ প্রাচীরের ক্রস লিঙ্ক হিসাবে কাজ করে কোন প্রোটিন, যে কোষ যে কোনটি হচ্ছে কোষ প্রাচীরের ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে, কোষ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে কোনটা? আমাকে এটা বলতে হবে যে কোষ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে কোনটি। ওকে, আচ্ছা আমরা এগুলো দেখে পেলাম। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট, তুমি যে কোনো ভর্তি পরীক্ষা যাও বা বোর্ড পরীক্ষা যাও, সেখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ছত্রাকের কোষ প্রাচীর। এই ছত্রাকের কোষ প্রাচীরটা হচ্ছে কাইটিন দিয়ে গঠিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? কাইটিন দিয়ে গঠিত, ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে কাইটিন দিয়ে গঠিত, কাইটিন দিয়ে গঠিত। তারপর ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে পেপটিডোগ্লাইকান নামক বিভিন্ন যে পেপটিডোগ্লাইকান নামক বিভিন্ন পলিমার দিয়ে গঠিত হচ্ছে আমাদের ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর। তাহলে কি দেখলাম আমরা? যদি এই স্লাইডটাকে রিভিউ করি, যে জাইলোগ্লুকান হচ্ছে কোষ প্রাচীরের যে জাইলোগ্লুকান নামক হেমিসেলুলোজ হচ্ছে কোষ প্রাচীর ক্রস লিঙ্ক হিসাবে কাজ করে, কোষ প্রাচীর গঠনে ক্রস লিঙ্ক হিসাবে কাজ করে। এবং সাধারণত কোষ প্রাচীর 40% থাকে সেলুলোজ, 20% হেমিসেলুলোজ, পেকটিন থাকে 30%, গ্লাইকোপ্রোটিন 10%। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত এবং ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হচ্ছে পেপটাইডোগ্লাইকান নামক বিভিন্ন পলিমার দিয়ে গঠিত, পেপটাইডোগ্লাইকান নামক বিভিন্ন পলিমার দিয়ে গঠিত। ওকে, আমরা এবার কোষ প্রাচীরের যে সূক্ষ্ম গঠন, এই সূক্ষ্ম গঠনটা দেখব। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন দেখব। আমাকে বলতে হবে কোষ প্রাচীরে সেলুলোজের পরিমাণ কতটুকু। সবার কমেন্ট দেখতে চাই। তোমরা যারা পরবর্তীতে ক্লাসটা করবা, তারা হচ্ছে আমি এই যে কোশ্চেন করতেছি, কোশ্চেনের সাথে কমেন্টে তোমরা অ্যান্সার দিয়ে যাবা, ঠিক আছে? কমেন্টে তোমরা অ্যান্সার দিয়ে যাবা, আমি অ্যান্সারগুলো দেখবো। ওকে, তাহলে দেখো কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন। কোষ প্রাচীরে বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু, বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু মিলে একটা সেলুলোজ গঠিত হয়। আমরা দেখলাম না, কোষ হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ দিয়ে গঠিত, যেখানে সেলুলোজের পরিমাণ 40% ছিল। তো এই যে সেলুলোজ, এটা হচ্ছে কি দিয়ে গঠিত? বিভিন্ন বিটা ডি গ্লুকোজ এর অসংখ্য অণু দিয়ে, অসংখ্য অণু দিয়ে এই সেলুলোজটা গঠিত হয়, একটা সেলুলোজ গঠিত হয়, ঠিক আছে? তারপর এই 1 থেকে 3,000 সেলুলোজ অণু মিলে আবার একটা সেলুলোজ চেইন গঠন করে, একটা সেলুলোজ চেইন গঠন করে 1 থেকে 3,000 অণু মিলে, ঠিক আছে? তারপর দেখো প্রায় 100টি সেলুলোজ চেইন মিলিত হয় একটা ক্রিস্টালাইন মাইসিলি গঠন করে, ক্রিস্টালাইন মাইসিলি গঠন করে, যাকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট যে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক কি, কোষ প্রাচীর ক্ষুদ্রতম একক কি, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি হয়? মাইসিলি, মাইসিলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম একক বলা হয়। এবং এই মাইসিলি গঠিত হয় প্রায় 100টি সেলুলোজ চেইন মিলিত হয় এবং 20টি, এই যে মাইসিলি, এই 20টি মাইসিলি মিলিত হয়ে একটা মাইক্রোফাইব্রিল গঠন করে, মাইক্রোফাইব্রিল গঠন করে প্রায় 20টা
মাইসিলি মিলিত হয়ে একটা মাইক্রোফাইবিল গঠন করে এবং প্রায় 250টা মাইক্রোফাইবিল মিলিত হয়ে একটা ম্যাক্রোফাইবিল গঠন করে। ম্যাক্রোফাইবিল, ঠিক আছে। তারপর দেখো অনেকগুলো ম্যাক্রোফাইবিল মিলিত হয়ে আবার একটা ফাইবার বা তন্তু গঠন করে। এভাবে হচ্ছে আমাদের একটা কোষ প্রাচীরটা গঠিত হয়। তাহলে আমি আবার একটু রিভিউ করছি। দেখো প্রথম হচ্ছে বিটা ডি গ্লুকোজের অসংখ্য অণু মিলিত হয়ে একটা সেলুলোজ তৈরি করবে, ঠিক আছে, একটা সেলুলোজ গঠন করবে এবং এই অনেকগুলা প্রায় 1 থেকে 3,000টা সেলুলোজ অনুমিলিত হয়ে একটা সেলুলোজ চেইন তৈরি করবে, একটা সেলুলোজ চেইন তৈরি করবে এবং প্রায় 100টি সেলুলোজ চেইন মিলিত হয়ে একটা ক্রিস্টালাইন মাইসিলি গঠন করবে, যেটাকে বলা হয় কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক বলা হয়। আর সেলুলোজকে বলা হয় কোষ প্রাচীরের প্রধান উপাদান। তারপর প্রায় 20টি মাইসিলি মিলিত হয় একটা মাইক্রোফাইবিল গঠন করবে এবং 250টা মাইক্রোফাইবিল মিলে একটা ম্যাক্রোফাইবিল গঠন করে এবং অনেকগুলো ম্যাক্রোফাইবিল মিলে একটা তন্তু গঠন করে। তো এই জায়গায় সারসংক্ষেপে দেওয়া হচ্ছে, দেখো যে সেলুলোজ 100টি সেলুলোজ মিলিত হয় একটা আমাদের প্রায় 1 থেকে 3,000টি সেলুলোজ মিলিত একটা সেলুলোজ চেইন গঠন করে। প্রায় 100টি সেলুলোজ চেইন মিলিত হয়ে একটা ক্রিস্টালাইন মাইসিলি গঠন করে। প্রায় 20টি মাইসিলি মিলিত হয় একটা মাইক্রোফাইবিল গঠন করে। 250টা মাইক্রোফাইবিল মিলে একটা ম্যাক্রোফাইবিল দেন হচ্ছে একটা তন্তু গঠিত হয়। অনেকগুলো মাইক্রোফাইবিল মিলে আবার একটা ম্যাক্রোফাইবিল দেন হচ্ছে ম্যাক্রোফাইবিল মিলে একটা তন্তু গঠিত হয়। এবার দেখো প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজম, আমরা একটু আগেও বলে আসছি। দেখো প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমটা কি, এটা যদি একটা কোষ হয়, এটা যদি একটা কোষ হয়, আচ্ছা এমন কেন করতেছে, আচ্ছা দেখো এটা যদি মনে করো একটা কোষ, হ্যাঁ এটা কোষ, প্রাণী কোষ ধরলাম। এই জায়গায় আবার কি আছে, একটা নিউক্লিয়াস আছে। দেন হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে এভাবে নিউক্লিয়াসের চারপাশে যে গোলগি বডি, তারপর হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, এরকম বিভিন্ন অঙ্গাণু আছে, ঠিক আছে। তো এই যে কোষ ঝিল্লি সহ পুরো কোষটাকে আমরা বলবো প্রোটোপ্লাজম। পুরোটাকে বলা হয় প্রোটোপ্লাজম। পুরোটাকে কি বলবো? হ্যাঁ, প্রোটোপ্লাজম। এবং এই যে কোষ আছে, কোষ থেকে যদি আমরা কোষ ঝিল্লির পরে কোষ থেকে যদি আমরা যে আমাদের নিউক্লিয়াস আছে এটাকে বাদ দিই, বাকি অঙ্গাণু সহ যে অংশটা থাকবে এটাকে বলি সাইটোপ্লাজম। এটাকে কি বলি? সাইটোপ্লাজম বলি, সাইটোপ্লাজম। এবং কোষ থেকে যদি আমরা সবগুলো অঙ্গাণু সরিয়ে দিই, যে জেলির মতো একটা অংশ পাবো। কোষ থেকে বিভিন্ন অঙ্গাণু যদি আমরা সব সরাই দিই, যে জেলির মতো অংশ পাবো, এটাকে বলা হয় সার্কোট। কি বলা হয়? সার্কোট বলা হয়, সার্কোট। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো যে কোষ ঝিল্লি এবং কোষ প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য। যে কোষের অভ্যন্তরে অবস্থিত আঠালো এবং চিরির ন্যায় অর্ধতরল কলেরধর্মী সজীব পদার্থ থেকে আমরা কি বলবো? প্রোটোপ্লাজম বলবো। এটাকে বলবো প্রোটোপ্লাজম। যে কোষের অভ্যন্তরে আমি একটু আগে বললাম অবস্থিত আঠালো জেলির মতো এবং কলেরধর্মী সজীব পদার্থ থেকে আমরা প্রোটোপ্লাজম বলি। এবং প্রোটোপ্লাজম কিন্তু একটা কোষের জীবিত অংশ। এই ফার্কিনজি সর্বপ্রথম প্রোটোপ্লাজম শব্দটি ব্যবহার করে। কিভাবে মনে রাখবা? এই যে পার্কিনজির প আছে, এটারও প্রোটোপ্লাজমের প আছে, অর্থাৎ পার্কিনজি প্রোটোপ্লাজম সর্বপ্রথম কি করছে? শব্দটি ব্যবহার করছে। হ্যালিক্সের মধ্যে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। কার মধ্যে? হ্যালিক্সের মধ্যে। ভেরি ইম্পর্টেন্ট। হ্যালিক্সের মধ্যে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। এবং এই যে এইচ লার্ডি, তিনি হচ্ছে সর্বপ্রথম সাইটোসোল শব্দটি ব্যবহার করেন। সাইটোসোল শব্দটি ব্যবহার করেন হচ্ছে এইচ লার্ডি। এইচ লার্ডি হচ্ছে সর্বপ্রথম কি করেন? সাইটোসোল শব্দটি ব্যবহার করেন। ওকে, তোমাদের অনেককে দেখতে পাচ্ছি। আমাকে বলতে হবে যে প্রোটোপ্লাজম শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? প্রোটোপ্লাজম শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? এটা আমাকে বলতে হবে। সবাই কমেন্ট করো, সবার কমেন্ট দেখতে চাই। ওকে, আমি তাহলে আবার একটু এটা রিভিউ করে দিচ্ছি। দেখো প্রোটোপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে কিছু পার্থক্য এবং প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজম ব্যাপারটা কি, যদিও সাইটোপ্লাজম নিচে দেওয়া আছে। তো এই প্রোটোপ্লাজমটা হচ্ছে কোষের ভিতরে, প্রথমে সংজ্ঞাটা বলছে যে প্রোটোপ্লাজম কি আসলে। কোষের অভ্যন্তরে অবস্থিত আঠালো এবং জেলি ন্যায় অর্ধতরল কলেরধর্মী সজীব যে পদার্থ সেটাকে আমরা প্রোটোপ্লাজম বলি। এবং পার্কিনজি সর্বপ্রথম প্রোটোপ্লাজম শব্দটি
ব্যবহার করেন। তারপর হেলেক্সের মতে প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। হেলেক্সের মধ্যে প্রোটোপ্লাজম হচ্ছে কি ভাইয়া? জীবনের ভৌত ভিত্তি। হেলেক্সের মধ্যে প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি। এর স্লার্ডি সর্বপ্রথম সাইটোসোল শব্দটি ব্যবহার করেন। আমাকে বলতে হবে যে প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি, এটা কে বলেন? এটা কে বলেন? আমি সবার অ্যান্সার দেখতে চাই যে প্রোটোপ্লাজম যে জীবনের ভৌত ভিত্তি, এটা কে বলেন? এটা কে বলেন? প্রোটোপ্লাজম যে জীবনের ভৌত ভিত্তি, এটা কে বলেন? এটা আমাকে বলতে হবে। এটা আমাকে বলতে হবে যে প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি, এটা কে বলেন? আমি সবার অ্যান্সার দেখতে চাই। আমি অনেককে দেখতে পাচ্ছি যুক্ত আছো তোমরা, অনেককে দেখতে পাচ্ছি। তোমরা একটু সবাই অ্যান্সার করো, সবাই একটু কমেন্টে অ্যান্সার করবা। ওকে, দেখো প্রোটোপ্লাজমে যে প্রায় 70 থেকে 90% হচ্ছে পানি থেকে। এই যে পার্সেন্টেজগুলো, এগুলো দেখবা তোমার এমসিকিউতে চলে আসে, ঠিক আছে? এগুলো দেখবে এমসিকিউতে চলে আসে যে পার্সেন্টেজগুলো আছে, যে প্রোটোপ্লাজম হচ্ছে 70 থেকে 90% পানি থাকে, এবং সাইটোপ্লাজমে পানির পরিমাণটা হচ্ছে 65 থেকে 87%, ঠিক আছে? এটা হচ্ছে সাইটোপ্লাজমে পানির পরিমাণ। সাইটোপ্লাজমে পানির পরিমাণ হচ্ছে 65 থেকে 87%। ওকে, সাইটোপ্লাজম মাতৃকা অপেক্ষাকৃত ঘন, কম দানাদার বহিস্থ স্তরকে স্তর অঞ্চলকে বলা হয় অ্যাক্টোপ্লাজম, এবং কেন্দ্রস্থ অপেক্ষাকৃত কম ঘন অঞ্চলকে বলা হয় এন্ডোপ্লাজম। দেখো, একটা জিনিস হচ্ছে আমাদের অ্যাক্টোপ্লাজম, আর একটা হচ্ছে কি ভাই? এন্ডোপ্লাজম। এন্ডোপ্লাজম আমরা জানি অ্যাক্টো, অ্যাক্টো মানে কি? অ্যাক্টো মানে হচ্ছে বাহিরে, বাহিরে, বাহির, ঠিক আছে? এরকম কিছু জানি। আর এন্ডো মানে হচ্ছে আমরা জানি ভিতর, এরকম কিছু আমরা জানি। অ্যাক্টো মানে হচ্ছে বাহির এবং এন্ডো মানে হচ্ছে ভিতর। তো বলছে সাইটোপ্লাজম মাতৃকায় অপেক্ষাকৃত ঘন, ঘন এবং কম দানাদার বহিস্থ অঞ্চলকে বলা হয় অ্যাক্টোপ্লাজম। মনে করো এটা যদি কোষ হয়, ভিতরের যে অংশ, এটাই তো আমাদের সাইটোপ্লাজম। তো এই সাইটোপ্লাজম মাতৃকার এই যে বাহিরের দিকে, বাহিরের দিকে মানে ভিতর থেকে বাহিরের দিকে, যে বাহিরের দিকে, এই বাহিরের দিকে অপেক্ষিত ঘন এবং কম দানাদার যে অংশ, এটাকে বলা হয় অ্যাক্টোপ্লাজম, ঠিক আছে? অ্যাক্টোপ্লাজম। এবং ভিতরের দিকে, যে ভিতরের দিকে যে অংশটা থাকে, ভিতরের দিকে যে অংশ, এটা হচ্ছে একটু তোমার কম ঘন থাকে, এই অংশটাকে বলা হয় এন্ডোপ্লাজম। আশা করছি অ্যাক্টোপ্লাজম এবং এন্ডোপ্লাজম এই দুটো তোমরা বুঝতে পারছো, আর এগুলো তো জাস্ট একটু মুখস্থ করবা, ঠিক আছে? ওকে, আমরা নেক্সটে যাই। আচ্ছা, প্রোটোপ্লাজমের চলন দিছে, প্রোটোপ্লাজমের চলন বা আবর্তন। তো প্রোটোপ্লাজমের চলন, তো এই প্রোটোপ্লাজমের চলনের আরেকটা নাম হচ্ছে আবর্তন বা সাইক্লোসিস। আবর্তন বা সাইক্লোসিস। তো এই প্রোটোপ্লাজমের চলনের আবর্তন বা সাইক্লোসিসটা হচ্ছে আবার দুই ধরনের। একটা হচ্ছে একমুখী আবর্তন, ঠিক আছে? আরেকটা হচ্ছে বহুমুখী আবর্তন। একটা কি ভাই? একমুখী আবর্তন। আরেকটা হচ্ছে ভাই বহুমুখী আবর্তন। একজন কমেন্ট করছো যে এই ক্লাসটা কি এসএসসি 27 ব্যাচের? হ্যাঁ ভাইয়া, এসএসসি 27-28 ব্যাচের জন্য, এইচএসসি ব্যাচের জন্য মেইনলি, ঠিক আছে? 27 ব্যাচের জন্য, ইয়াস, 27 ব্যাচের জন্য এই ক্লাসটা, ঠিক আছে? তুমি যদি 27 ব্যাচের একজন স্টুডেন্ট হয়ে থাকো, তুমি অবশ্যই ক্লাসটা দেখতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখলাম যে একমুখী আবর্তন, আরেকটা হচ্ছে বহুমুখী আবর্তন। তো এই একমুখী আবর্তনটা কি? একমুখী আবর্তনটা কি? প্রোটোপ্লাজমের যে একমুখী চলন। তো প্রোটোপ্লাজম যদি এটা মনে করে একটা কোষ গহ্বর, হ্যাঁ, তো এই কোষ গহ্বরকে কেন্দ্র করে যে প্রোটোপ্লাজমটা একদিকে করতে থাকে, একদিকে করতে থাকে, ঠিক আছে? একদিকে করতে থাকে, তখন সেটাকে বলা হয় একমুখী আবর্তন। তখন সেটাকে কি বলে ভাই? একমুখী আবর্তন বলে, একমুখী আবর্তন। তো এই একমুখী আবর্তনের যে একটা উদাহরণ আছে, যেটার নাম হচ্ছে পাতা ঝাঁঝির। এই পাতা ঝাঁঝিরে হচ্ছে একমুখী আবর্তন দেখা যায়। এবং বহুমুখী আবর্তনটা হচ্ছে কি? বহুমুখী আবর্তনটা হচ্ছে, বহুমুখী আবর্তন হচ্ছে মনে করো, মনে করো এটা হচ্ছে একটা কোষ, মনে করো এটা হচ্ছে একটা কোষ। এই কোষের মধ্যে যদি অনেকগুলা, অনেকগুলা মনে করো যে কোষ গহ্বর থাকে, তখন কি হবে? এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, আবার এদিক দিয়ে, মানে চারোদিকে ঘুরবে, ঠিক আছে? বহুমুখী, বিভিন্ন দিকে ঘুরবে প্রোটোপ্লাজমটা, তখন সেটাকে বলা হয় বহুমুখী আবর্তন। তখন সেটাকে কি বলে ভাই? বহুমুখী আবর্তন বলা হয়, বহুমুখী আবর্তন, বহুমুখী আবর্তন বলা হয়। আমাকে বলতে হবে যে একমুখী আবর্তন কোন উদ্ভিদে দেখা যায়? একমুখী আবর্তন কোন উদ্ভিদে দেখা যায়? ওকে, তো এই প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন সম্বন্ধে অনেকে অনেক মতামত দিয়েছেন। আচ্ছা,
কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন সম্বন্ধে হচ্ছে আমি একটু দেখছি। আচ্ছা, যে কোষ ঝিল্লি বা আমাদের কি বলা হয়, কোষ ঝিল্লি বা এই কোষ ঝিল্লির বিভিন্ন মডেল দিয়েছে, কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। তো এটার বিভিন্ন মডেল দিয়েছে বিভিন্ন বিজ্ঞানীরা। তো দিস থ্রি লিপিড প্রোটিন মডেল দিয়েছে আমাদের গৌটার এবং যে গ্র্যান্ডেল, এটা হচ্ছে দিস থ্রি লিপিড প্রোটিন মডেল দিয়েছে। এবং স্যান্ডউইচ মডেল ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই অংশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই স্যান্ডউইচ মডেল দিয়েছে হচ্ছে ডেনিল এবং ডবসন। ডেনিল এবং ডবসন হচ্ছে আমাদের স্যান্ডউইচ মডেল দিয়েছেন, ঠিক আছে। স্যান্ডউইচ মডেল দিয়েছে কি ভাইয়া? ডেনিল এবং ডবসন হচ্ছে আমাদের স্যান্ডউইচ মডেল দিয়েছে। এবং লিপিড ও প্রোটিনের ত্রিঅণুযুক্ত যে ঝিল্লি সেটা হচ্ছে ডেনিল এবং ডিন্সটি, সেটা দরকার নাই। একক পদ্মা হাইপোথিসিস দরকার নেই। এই যে ফ্লুইড মোজাইক মডেল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফ্লুইড মোজাইক মডেলটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এই ফ্লুইড মোজাইক মডেলের আরেকটা নাম হচ্ছে আইসবার্গ মডেল, আইসবার্গ মডেল বলা হয়। ফ্লুইড মোজাইক মডেলটা কি বলা হয় ভাইয়া? আইসবার্গ। আচ্ছা, না ভাইয়া, এটা আসলে এমসিকিউর জন্য, আমি সিকিউ এমসিকিউ দুইটার জন্যই পড়াচ্ছি। আর আমরা হচ্ছে সিকিউর জন্য এক্সট্রা ক্লাস নেব, হ্যাঁ, এক্সট্রা ক্লাস নেব সিকিউ এমসিকিউর জন্য। আমি জাস্ট বেসিক জিনিস যেগুলা, বেসিক যে পড়াটা ওটা হচ্ছে আমি কভার করছি, ঠিক আছে। আমরা অবশ্যই সিকিউ এমসিকিউ ক্লাস নেব। তো দেখো, এই জায়গায় ফ্লুইড মোজাইক মডেল আরেকটা নাম হচ্ছে আইসবার্গ মডেল, যেটা হচ্ছে সিঙ্গার এবং নিকলসন দিয়েছেন। আর এটা সিঙ্গার নিকলসন, তারপর প্রোটিন ক্রিস্টাল মডেল দিয়েছে হচ্ছে আমাদের ভ্যান্ডার কফ। তো আমি যেগুলো দেখাইছি ওগুলো জাস্ট একটু দেখবা, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এই যে আমাদের ফ্লুইড মোজাইক মডেল, এটা হচ্ছে সবচেয়ে গ্রহণীয় মডেল, ঠিক আছে। ফ্লুইড মোজাইক মডেলটা হচ্ছে ভাই সবচেয়ে গ্রহণীয় মডেল, এবং এটাকে আইসবার্গ মডেলও বলা হয়। ফ্লুইড মোজাইক মডেলটাকে ভাইয়া আইসবার্গ মডেলও বলা হয়। তো 1972 সালে হচ্ছে বিজ্ঞানী সিঙ্গার এবং নিকলসন কর্তৃক প্রবর্তিত মডেলকে আমরা ফ্লুইড মোজাইক মডেল বলি। তো ফ্লুইড বলা হয় ফসফোলিপিডের কারণে। দেখো, ফ্লুইড মোজাইক মডেলটা আসলে দ্বিস্তরী একটা মডেল, দ্বিস্তরী একটা ঝিল্লি, আমাদের যে কোড ঝিল্লির ফ্লুইড মিউজিক মডেল অনুসারে। তো এটার যেই দুইটা অংশ থাকে, এটা মনে করি যে হেড, ঠিক আছে, ফসফোলিপিড বাই লেয়ার, বাই মানে হচ্ছে দুইটা লেয়ার থাকে। তো এই ফসফোলিপিড বাই লেয়ারের এটা হচ্ছে হেড, ঠিক আছে। এদিকে থাকে হচ্ছে তোমার টেল মানে হচ্ছে লেস, এটা হচ্ছে মাথা এবং লেস, এরকম ভাবে থাকে, এরকম ভাবে হচ্ছে থাকে, ঠিক আছে, এরকম ভাবে থাকে। তারপর এদিক থেকে আবার এভাবে থাকে, ঠিক আছে। তো তোমার ফসফোলিপিড যেই লেজগুলো আছে এগুলো হচ্ছে মুখোমুখি থাকবে, এগুলো এভাবে মুখোমুখি থাকবে, এভাবে থাকবে, ঠিক আছে। আর যে ফসফোলিপিডের যে হেড বা মাথাগুলো আছে এগুলো হচ্ছে বিপরীত পাশে থাকবে, বিপরীত দিকে থাকবে। তো এই যে ফসফোলিপিডের যে মাথা, এগুলো হচ্ছে পানি গ্রাহী বা পানি আকর্ষী, বা এদেরকে বলা হয় হাইড্রোফিলিক। ফিলিক মানে হচ্ছে আকর্ষী, ঠিক আছে। হাইড্রোফিলিক মানে হচ্ছে পানি আকর্ষী। আর ভিতরের দিকে যে লেজগুলো আছে এগুলো হচ্ছে পানি বিকর্ষী, এগুলো হচ্ছে ভাইয়া পানি বিকর্ষী। তো এই যে আমাদের কি বলা হয় ফ্লুইড মিউজিক মডেলের যে কোষ ঝিল্লি, ঠিক আছে, ফ্লুইড মিউজিক মডেল অনুযায়ী যে কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লিতে দেখা যায় মাঝে মাঝে দেখা যায় প্রোটিন থাকে, ঠিক আছে, অনেক ধরনের প্রোটিন থাকে, এরকম এরকম প্রোটিন থাকে, ঠিক আছে। আচ্ছা, এরকম মনে করো যে এরকম এরকম কি থাকে, প্রোটিন থাকে, আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ, অ্যান্সার দিয়েছি আমি। হ্যাঁ, অ্যান্সার দিয়েছি। তো ভাইয়া এরকম হচ্ছে কি থাকবে ভাইয়া, প্রোটিন থাকে, এরকম মনে করি যে প্রোটিন থাকে, ঠিক আছে। আবার দেখা যায় এরকম প্রোটিন থাকে, ঠিক আছে, এক পাশে, হ্যাঁ। আবার দেখা যায় এই যে তোমার লিপিডগুলো আছে, এই লিপিডের মধ্যে সম্পৃক্ত কিছু প্রোটিন থাকে, সম্পৃক্ত কিছু প্রোটিন থাকে, ঠিক আছে। যদি আমার চিত্র আঁকা বেশি ভালো না, তোমাদের বইতে আমি চিত্রটা সংযোজন করতে বললাম, ঠিক আছে, চিত্রটা দেখাইলে ভালো হইতো। ওরা কেন জানি, আমিও তো স্লাইড দেখি না ভালো করে, ওরা চিত্রটা দেয় নাই যদিও, ঠিক আছে, আমি তো ততটা আঁকতে পারি না, তারপর যতটুকু আঁকলাম। ওকে, তাহলে দেখো, এই যে
আমরা এটা কোষ ঝিল্লি দেখলাম। তো এই যে কোষ ঝিল্লির যে ফ্লুইড মোজাইক মডেল, এই ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী ফসফোলিপিডের দুইটা বাই লেয়ার, মানে দেখো এদিকে একটা লেয়ার, উপর দিকে নিচের দিকে একটা লেয়ার, দুইটা লেয়ার। তো এই দুইটা লেয়ারে আমাদের কিছু প্রোটিন থাকবে, ঠিক আছে। তো এই যে যেটা তোমার পুরো মানে পুরো ঝিল্লিটাকে জুড়ে আছে, ঠিক আছে, পুরো ঝিল্লিটাকে জুড়ে আছে, মানে পুরোটা জুড়ে আছে, সেটাকে আমরা বলবো ইন্ট্রিগাল প্রোটিন, ঠিক আছে, সেটাকে আমরা বলবো ইন্ট্রিগাল প্রোটিন। এবং যেটা দেখো একটা পাশে আছে, এক পাশে আছে, ঠিক আছে, এক পাশে একটা ঝিল্লিতে আছে, সেটাকে আমরা বলবো পেরিফেরাল প্রোটিন। এই প্রোটিনগুলোর নাম আছে যদিও, এই যে ইন্ট্রিগাল প্রোটিন, এই ইন্ট্রিগাল প্রোটিন হচ্ছে উভয় ঝিল্লি ভেদ করে থাকবে, ঠিক আছে, উভয় ঝিল্লি ভেদ করে থাকবে। আর পেরিফেরাল প্রোটিন যেটা, সেটা হচ্ছে একটা ঝিল্লিতে থাকবে, ঠিক আছে, ঝিল্লির এক প্রান্তে থাকবে। আরেকটা হচ্ছে ভাইয়া লিপিড সম্পৃক্ত প্রোটিন। আমরা দেখছি এগুলো হচ্ছে ফসফোলিপিডের বাইলেয়ার। এই ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে যেগুলো ডুবে থাকে, ঠিক আছে, ডুবে থাকে ফসফোলিপিডের সাথে, তাদেরকে কি বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন, মানে লিপিডের সাথে সম্পৃক্ত হয়েছে। আচ্ছা, এবার ফ্লুইড মোজাইক মডেল, আমি আরেকটা মজার ব্যাপার বলি। এই যে ফ্লুইড মোজাইক মডেলটা কেন বলা হয়েছে, ঠিক আছে, এটার পিছনে ব্যাপারটা হচ্ছে এই যে তোমার প্রোটিন, আমি এই জন্য একটু বলি না যে আমি একে বলবো, এই যে প্রোটিনগুলা, এই যে বিভিন্ন প্রোটিন, এগুলো কিন্তু, এটা আমি যদি আরো বড় করে রাখতে পারতাম তখন দেখাইতাম এরকম ভাবে প্রোটিনগুলো থাকে। অর্থাৎ তুমি মোজাইক করা একটা ফ্লোর যেরকম থাকে, মোজাইকের পাথর দিয়ে বা দেয়াল দেখবা যে মোজাইকের মতো থাকে, তো এই যে আমাদের প্রোটিনগুলো আছে, এই প্রোটিনগুলোর কারণে কোষ, যে কোষ ঝিল্লিটা আছে, এটাকে একেবারে ফ্লুইড, মানে মোজাইকের মতো দেখায়, মোজাইক পাথর দ্বারা নির্মিত এরকম দেখায়, ঠিক আছে। এজন্য এটাকে আচ্ছা, একজন প্রশ্ন করছে যে ভাইয়া আমি ফাইনাল পরীক্ষা দিচ্ছি এখন, আমার সেকেন্ড পেপার দরকার, এগুলো ক্লাস কবে করবেন? হ্যাঁ ভাইয়া, আমরা খুব শীঘ্রই হচ্ছে সেকেন্ড পেপারে ক্লাস করব, শুরু করব। তো তুমি যদি এই ক্লাসটা না করে থাকো, তুমি হচ্ছে আমার ভাইয়ের সাথে একটু ক্লাসটা থাকতে পারো, ঠিক আছে। তো তুমি হচ্ছে অনেক নতুন জিনিস শিখতে পারবে, আশা করছি তুমি অনেক নতুন জিনিস হচ্ছে শিখতে পারবে। ওকে, তাহলে এই প্রোটিনগুলার হচ্ছে মোজাইক পাথরের মতো দেখায়, ঠিক আছে, এজন্য এটার মডেলটার নাম দেওয়া হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। তো এই জায়গায় ফ্লুইড হচ্ছে তোমার তরল অংশ বা লিকুইড অংশ ফসফোলিপিডের কারণে, ঠিক আছে, এটা হচ্ছে ফসফোলিপিডটা গুলো হচ্ছে ফ্লুইডের মতো থাকে। আর মোজাইক হচ্ছে প্রোটিনের কারণে, এই যে প্রোটিনগুলো দেখাইলাম, এই প্রোটিনগুলোর কারণে হচ্ছে এটা মোজাইকের মতো দেখায়। ওকে, তারপর দেখো, আচ্ছা, ফ্লুইড মিউজিক মডেল অনুযায়ী কোষঝিল্লির গাঠনিক উপাদান, তো কোষঝিল্লি হচ্ছে তিন ধরনের প্রোটিন দ্বারা গঠিত। আমি দেখলাম যে ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, আর একটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন, ঠিক আছে, এবং মাঝে মাঝে কোলেস্টেরলও কিন্তু থাকে। ওকে, এবার দেখো গ্লাইকোক্যালিক্সটা কি। আমি আরেকটু যাই চিত্রটা যদিও ভালো হয় নাই। তো এই যে আমাদের যেই কোষ ঝিল্লি রয়েছে, এই কোষ ঝিল্লিতে এরকম কিছু এরকম কিছু কার্বোহাইড্রেট থাকে, ঠিক আছে, এরকম কিছু কার্বোহাইড্রেট বা শর্করা থাকে, প্রোটিনের সাথে কিছু থাকে। তো এই যে প্রোটিনের সাথে যেই কার্বোহাইড্রেট গুলো যুক্ত থাকে, প্রোটিন মানে কি, সরি, হ্যাঁ, প্রোটিনের সাথে যেই কার্বোহাইড্রেট গুলো যুক্ত থাকে, কার্বোহাইড্রেট মানে কি, গ্লাই গ্লাইকো, এরকম একটা ভাইস। তো এটাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন, ঠিক আছে, এটাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। তাহলে প্রোটিনের সাথে যে কার্বোহাইড্রেটটা থাকবে সেটাকে আমরা বলবো গ্লাইকোপ্রোটিন। এবং লিপিডের সাথে যে কার্বোহাইড্রেট থাকবে সেটাকে আমরা বলবো গ্লাইকোলিপিড, সেটাকে আমরা কি বলবো ভাইয়া, গ্লাইকোলিপিড। তাহলে প্রোটিনের সাথে যে কার্বোহাইড্রেট সেটাকে বলবো গ্লাইকোপ্রোটিন, আর লিপিডের সাথে যে কার্বোহাইড্রেটটা থাকে সেদেরকে আমরা বলবো গ্লাইকোলিপিড। আচ্ছা, গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড ক্লিয়ার আশা করছি। তো এই গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড, ঠিক আছে, এই দুইটাকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স, ভেরি ইম্পর্টেন্ট, গ্লাইকোক্যালিক্স। তাহলে গ্লাইকোপ্রোটিন ও গ্লাইকোলিপিডের সরু স্তর, তো এই দুইটাকে একসাথে কি বলা হয়, গ্লাইকোক্যালিক্স বলা হয়। তাহলে গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে একসাথে বলা হয় গ্লাইকোক্যালিক্স। আচ্ছা, লিপিডের বাই লেয়ার আমরা দেখলাম যে দুইটা লেয়ার থাকে, ফসফোলিপিড মাথার অংশ
মস্তক এবং লেজের অংশ হচ্ছে লেজখণ্ড। আচ্ছা, দেখছি এগুলো নেওয়ার কথা ভাবছি নেই। আচ্ছা, কুদঝিলির রাসায়নিক উপাদানগুলো যদি আমরা দেখি, যে কুদঝিলিতে প্রোটিনের পরিমাণ হচ্ছে 40 থেকে 50% থাকে, লিপিড থাকে হচ্ছে 20 থেকে 40% এবং পলিস্যাকারাইড থাকে 8 থেকে 10%। আচ্ছা, কুদঝিলির মোট ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা আসে এবং তুমি যদি বিভিন্ন বোর্ড কোশ্চেন থাকে ওখানে কিন্তু আছে যে কুদঝিলির মোট শুষ্ক ওজনের প্রায় 70% হচ্ছে লিপিড। কুদঝিলির প্রায় শুষ্ক ওজনের 70% লিপিড। আচ্ছা, তোমরা যারা যুক্ত আছো সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্ট করো যে সবাই একটু কমেন্ট করবো, হ্যাঁ সবাই একটু কমেন্ট করবো। ওকে, তাহলে কুদঝিলির মোট শুষ্ক ওজনের 70% হচ্ছে লিপিড। সবচেয়ে সরল ফসফোলিপিড হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড, এটা হচ্ছে সবচেয়ে সরল ফসফোলিপিড। এবং সবচেয়ে জটিল ফসফোলিপিডটা হচ্ছে আমাদের লেসিথিন। ঠিক আছে, লেসিথিনটা হচ্ছে আমাদের সবচেয়ে জটিল যে ফসফোলিপিড, আর সরলটা হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। আচ্ছা, কোনো ক্ষেত্রে আরএনএ, মানে কুদঝিলিতে আরএনএ থাকে, সেটা হচ্ছে আমাদের পেঁয়াজের কোষে হচ্ছে আমাদের আরএনএ থাকে কুদঝিলিতে। আচ্ছা, কুদঝিলির বিভিন্ন কাজ আছে, কুদঝিলির কাজগুলো কি দেখো। এটি কোষকে কোষেও সব বস্তুকে ঘিরে রাখে। হ্যাঁ, আমরা জানি কোষঝিলি হচ্ছে কোষের বাহিরের যে একটা আবরণ। ঠিক আছে, কোষঝিলি হচ্ছে কি ভাই, কোষের বাহিরের একটা আবরণ। ওকে, কোষের বাহিরের একটা আবরণ হচ্ছে ভাই কোষঝিল্লি। তো এটা কি করবে, কোষের যে বিভিন্ন বস্তু আছে এগুলোকে ঘিরে রাখবে এবং বাইরের প্রতিকূল অবস্থা হতে অভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করবে। রক্ষা করবে। কোষঝিলির মধ্য দিয়ে বস্তুর স্থানান্তর, ব্যাপন, নিয়ন্ত্রণ ও সমন্বয় হয়। ইয়াস, কুদুলটি একটি কাঠামো হিসাবে কাজ করে যাতে বিশেষ এনজাইমেতে বিন্যস্ত থাকতে পারে। তারপর ভিতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভিতরে বস্তু স্থানান্তর করে বিভিন্ন বৃহদাণু সংশ্লেষ করতে পারে এবং বিভিন্ন রকমের তথ্যের ভিত্তি হিসাবে কাজ করে হচ্ছে আমাদের কোষঝিল্লি। পারস্পরিক বন্ধন বৃদ্ধি ও চলন কাজে ভূমিকা রয়েছে। তারপর হচ্ছে ফটোলাইসিস কি রয়েছে, আচ্ছা এটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। ঠিক আছে, আর এটা হচ্ছে পিনোসাইটোসিস। এই দুইটা টপিক নিচে আছে, আমি 1 মিনিট পরে হচ্ছে দেখাচ্ছি। তারপর এনজাইম এবং এন্টিজেন ক্ষরণ করে কোষের বাইরে থেকে নিউরোট্রান্সমিটার, হরমোন ইত্যাদি রূপে তথ্য সংগ্রহ করে। স্নায়ু উদ্দীপনা বহন করে। ব্যাকটেরিয়া কোষঝিল্লি ভাঁজ হয়ে মেসোজোম সৃষ্টি করে, যা শক্তি উৎপাদন করে। এই যে ব্যাকটেরিয়ার কোষঝিল্লি, মানে ব্যাকটেরিয়ার কোষঝিল্লি ভিতর দিকে একটু ভাঁজ হয়ে যায়, বুঝছো, আঙ্গুলের মতো একটু ভাঁজ হয়ে যায়, ভিতরের দিকে ভাঁজ হয়ে যায়, সরি এরকম ভিতর দিকে ভাঁজ হয়ে যায় কুঞ্চিনিটা। ঠিক আছে, তো এই অংশটাকে বলা হয় তোমার মেসোজোম। ভিতর দিকে যে ভাঁজ হয়ে যায় এটাকে বলা হয় মেসোজোম। গ্লাইকোক্যালিক্স কোষের শনাক্তকারী বা রিসেপ্টর হিসেবে কাজ করে। ভেরি ইম্পর্টেন্ট, গ্লাইকোক্যালিক্সটা হচ্ছে কোষের শনাক্তকারী বা রিসেপ্টর হিসেবে কাজ করে। ওকে, নেক্সটে যাই। কুঞ্চিলির বিভিন্ন অবস্থা। দেখো, মাইক্রোভিলাই, এই মাইক্রোভিলাইটাকে, তো এই মাইক্রোভিলাইটা হচ্ছে যে অন্ত্রের এপিথেলিয়াম কোষের মুক্ত প্রান্তের কুদঝিলির অন্তঃস্তরে অসংখ্য ক্ষুদ্রাকৃতির অভিক্ষেপ দেখা যায়, তাকে মাইক্রোভিলাই বলে। আচ্ছা, আসলে কুদঝিলিটা দেখা যায় অনেকের সময় এরকম আঙ্গুলের মতো কিছু অভিক্ষেপ দেখা যায় কুদঝিলিতে। ঠিক আছে, এই আঙ্গুলের মতো যে অভিক্ষেপ, কুদঝিলির যে আঙ্গুলের মতো যে অভিক্ষেপ, এটাকে আমরা বলি মাইক্রোভিলাই। ঠিক আছে, এটা কি বলবি, হ্যাঁ মাইক্রোভিলাই বলি। ডেসমোসোমটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় এরকম, যে দুইটা ঝিল্লির মধ্যে এরকম কিছু ফাঁকা স্থান থাকে। সরি, একটু ভালো করে আঁকি। এরকম থাকে, এরকম একটু ফাঁকা স্থান থাকে, হ্যাঁ এরকম যে ফাঁকা একটা অংশ, এটাকে বলা হয় ডেসমোসোম। কোষের কোন স্থানে টর্নোফ্রাইবিল নামক অসংখ্য ফিলামেন্ট যুক্ত বৃত্তাকার অঞ্চল দেখা যায়, যাকে টর্নোফ্রাইবিল সহ বৃত্তাকার অঞ্চলটাকে বলা হয় ডেসমোসোম, মানে এই যে বৃত্তাকার অংশটার কথা বলা হয়েছে, ফাঁকা স্থান। আচ্ছা, এবার হচ্ছে ফ্যাগোসাইটিক ভেসিকল, আর একটা হচ্ছে পিনোসাইটিক ভেসিকল। ফ্যাগোসাইটিক ভেসিকলটা হচ্ছে যখন একটা কোষ, মনে করো যে কোষের মধ্যে খাবার আসছে, কোষ তো বিভিন্ন খাবার খায়। ঠিক আছে, তো এই কোষের কাছে যখন মনে করো যে বিভিন্ন কঠিন পদার্থ, মানে কঠিন জাতীয় কিছু খাবার আসছে, তখন কোষ কি করে, এদিক থেকে একটু বাড়ে বাইরের দিকে। ঠিক আছে, বেড়ে আবার এদিক থেকে একটু বেড়ে, মানে ভিতরে খাবারটা নিয়ে নেয়। ঠিক আছে, ভিতরে কি করে, খাবারটা নিয়ে নেয়। আমি আবার আঁকি, মনে করো এই যে এটা হচ্ছে তোমার একটা খাবার, তো এটা হচ্ছে এদিকে যাবে। ঠিক আছে, এদিকে যাবে, যে আবার এটা এদিকে যাবে, যায় খাবারটা ভিতরে নিয়ে নেয়। এই যে কঠিন পদার্থ যে বক্ষণ করে, এটাকে বলা হয় ফ্যাগোসাইটিক ভেসিকল। আর ফিনোসাইটিক ভেসিকলটা হচ্ছে কোষ ঝিল্লি যখন তরল কোনো পদার্থ খাবে, তখন সে হচ্ছে কি করে, মানে কোষের ভিতর নিয়ে আসবে, তখন এই কোষ ঝিল্লিটা নিচের দিকে যায়।
এই যে নিচের দিকে যে তারপর এটা যখন ভিতরের দিকে আসে তখন এটা আবার বাইরে থেকে আবরণ সৃষ্টি করে নেয়, তখন এটাকে বলা হয় তোমার পিনোসাইটিক ভেসিকল। তাহলে ফ্যাগোসাইটিক ভেসিকল দেখলাম আর পিনোসাইটিক ভেসিকল দেখলাম। পিনোসাইটিক মানে হচ্ছে তরল পদার্থ, ঠিক আছে, তরল পদার্থ বহন করার যেই সিস্টেম সেটাকে বলা হয় পিনোসাইটিক ভেসিকল। আর কঠিন খাদ্য আবৃত করে যে গহ্বর সৃষ্টি করে তাকে আমরা বলি ফ্যাগোসাইটিস ভেসিকল, ফ্যাগোসাইটিক ভেসিকল বলে। তারপর তোমার কোষ প্রাচীরের বিভিন্ন মধ্যে বিভিন্ন পার্থক্য দিছে, যদি এটা আগে দেওয়া উচিত ছিল, তোমরা জাস্ট একটু দেখে নিবা। হ্যাঁ, যে প্রাথমিক প্রাচীর এটা প্রথম, মধ্যপর্দা প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দা হচ্ছে প্রথম স্তর, প্রাথমিক প্রাচীরটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয় স্তর, এবং এটা হচ্ছে সকল কোষে থাকে মধ্যপর্দা। প্রাথমিক প্রাচীর হচ্ছে প্রকৃত নতুন কোষে, ভাজক বিভাগীয় কোষে, ভাজক কোষে এবং বিভাগীয় কোষে তৈরি হয় না। এটা এক স্তর, এটা হচ্ছে প্রাথমিক স্তরটা, প্রাচীরটা এক স্তর, এটা হচ্ছে 3 স্তর। এটা পাতলা, প্রায় 1 থেকে 3 মাইক্রোমিটার, এটা হচ্ছে 5 থেকে 10 মাইক্রোমিটার। পদ্ম পর্দাটা কিন্তু খণ্ডিত নয়, এটাও খণ্ডিত, এটাও খণ্ডিত। কারণ কি? কারণ এগুলো দিয়ে হচ্ছে আমাদের কূপ বা পিট সৃষ্টি হয়, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার মধ্যপর্দা, এটা পেকটিক অ্যাসিড এবং পেকটিন দ্বারা নির্মিত। আর এটা সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন দ্বারা নির্মিত। প্রাথমিক প্রাচীর থেকে বিভিন্ন উপাদান সমূহ, যে প্রাথমিক প্রাচীরে যা ছিল এগুলো তো থাকেই, সাথে লিগনিন থাকে এবং সুব্রিন নিয়ে হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রাচীর গঠিত হয়, সেকেন্ডারি প্রাচীর গঠিত হয়। ওকে, তারপরে নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, আমাদের শেষ হয়ে গেছে। ওকে, তো তোমরা শেষ পর্যন্ত কারা কারা আছো, শেষ পর্যন্ত কারা কারা যুক্ত আছো একটু জানাও, একটু জানাও যে শেষ পর্যন্ত কারা কারা যুক্ত আছো, একটু দেখতে চাই, আমি একটু দেখতে চাই যে তোমরা শেষ পর্যন্ত কারা কারা যুক্ত আছো। ওকে, সবাই একটু কমেন্ট করো, যারা যুক্ত আছো সবাই একটু কমেন্ট করো যে কারা কারা যুক্ত আছো লাস্ট পর্যন্ত। ওকে, তোমরা শেষ পর্যন্ত কারা ক্লাসটা দেখছো, আমি একটু সবার কমেন্ট দেখতে চাই, আমি একটু সবার কমেন্ট দেখতে চাই, তোমরা সবাই একটু কমেন্ট করো। আর আচ্ছা, আচ্ছা, আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে আমি তোমাদের বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপর কিছু কন্টেন্ট নিয়ে আসতেছি, যে খুব জটিল যে বিষয়গুলো, যেগুলো বুঝতে তোমাদের অসুবিধা হয়, সেই মোটামুটি মনে করো যে 5 মিনিট বা 10 মিনিট এর মধ্যে কিছু শর্ট টেকনিক এবং খুব ইজিলি আমরা কিভাবে এই ব্যাপারটা বুঝতে পারি, সেই অনুযায়ী আমি হচ্ছে কিছু বায়োলজির কন্টেন্ট নিয়ে আসতেছি। হ্যাঁ, তোমরা হচ্ছে অবশ্যই কন্টেন্টগুলো দেখবা, ঠিক আছে। তোমাদের আশা করি তোমাদের প্রবলেমগুলো সলভ হবে। আচ্ছা, তুমি ঐশী, তুমি হচ্ছে সেকেন্ড পেপার চাই ভাইয়া? হ্যাঁ, অবশ্যই ভাইয়া, অবশ্যই অবশ্যই তোমাদের সেকেন্ড পেপার আমি শুরু করতেছি, কোনো প্যারা নাই, ঠিক আছে। আর আরও তোমাদের কি কি সমস্যা আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। হ্যাঁ, অবশ্যই কমেন্টে জানাবা যে তোমাদের কোন সাবজেক্টটা নিয়ে সমস্যা, তোমরা কি বুঝতে পারতেছো না। আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে। আমি অবশ্যই, আমি তো তোমাদের জন্যই, তাই না? আমি অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে। তো মোটামুটি তোমরা যারা যুক্ত আছো এখন পর্যন্ত, তোমরা একটু আমাকে জানাও, আমাকে একটু জানাও, আমরা শেষ করে দেব। তো একটু আমাকে জানাও যে শেষ পর্যন্ত তোমরা কারা কারা যুক্ত আছো, কারা কারা যুক্ত আছো। আর মোটামুটি ফার্স্ট পেপার থেকে না সেকেন্ড পেপারটা বেশি কঠিন না, সেকেন্ড পেপার কিন্তু আরো ইজি, ঠিক আছে। এবং বলা যায় সেকেন্ড পেপারটা তোমার ভিজুয়ালাইজ করে পড়ার মতো একটা সাবজেক্ট, ঠিক আছে। তো ওইটা আমরা আরো ভালো করে শিখবো ইনশাআল্লাহ, আরো সময় নিয়ে শিখবো, কোনো প্যারা নাই, ঠিক আছে। তোমরা জাস্ট ভাইয়ের সাথে থাকো। আর আমরা হচ্ছে তোমাদের তোমাদের এই যে একটা, আমি হচ্ছে এই ক্লাসগুলো নিচ্ছি, তো ফার্স্ট প্রথম পার্ট এবং সেকেন্ড পার্ট দুইটা নেওয়া শেষ। তো আমি হচ্ছে এরপরে দেখা যায় তোমার যখন এই একটা সিস্টেমে চলে আসবে, তখন হচ্ছে আমরা দেখা যায় তোমাদের যে পরীক্ষায় বোর্ড কোশ্চেন যে সিকিউগুলো আছে ওগুলো সলভ করাবো, এমসিকিউ যেগুলো আছে ওগুলো করাবো, ঠিক আছে। এবং ইম্পর্টেন্ট যেই টপিকগুলো আছে ওগুলো নিয়ে হচ্ছে আমরা বিভিন্ন ভিডিও দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। আচ্ছা, তোমরা যারা যুক্ত আছো তোমরা একটু আমাকে জানাও। আর তোমরা যারা পরবর্তীতে ক্লাসটা দেখবা, ঠিক আছে, শেষ পর্যন্ত যারা পরবর্তী ক্লাসটা দেখবে সবাই একটু ভিডিওটাতে রিয়েক্ট দিবা, এবং তোমার কাছে ক্লাসটা কেমন লাগছে এটা একটু জানাবা। হ্যাঁ, এটা একটু জানাবা, অবশ্যই অবশ্যই জানাবা। আচ্ছা, তাহলে সবাইকে এখানে তোমরা যারা শেষ পর্যন্ত ক্লাসটা দেখেছিলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা কামনা, তোমরা সবাই অনেক মনোযোগ দিয়ে পড়াশোনা করো।
ফিউচারে অনেক ভালো কিছু করো এবং তোমরা সবাই আমাদের বিডি ল্যাব এডুকেশনের সাথে যুক্ত থাকো। তো সবাইকে এখানে বিদায় জানিয়ে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা একজন, আচ্ছা ভাই, অবশ্যই, অবশ্যই। তুমি বলছো যে আমার যদি কোনো সমস্যা হয় আপনি কি বুঝিয়ে দিতে পারবেন কিনা? অবশ্যই, অবশ্যই। ঠিক আছে? অবশ্যই তুমি হচ্ছে আমাদেরকে জানাবা, হ্যাঁ? আমাদেরকে জানাবা বা আমাকে পার্সোনালি তোমরা নক দিতে পারো। আমি অবশ্যই আমার আইডিটা দিয়ে দেবো। তোমরা ওই জায়গায় নক দিলে আমি হচ্ছে তোমাদেরকে হেল্প করার ট্রাই করবো, হ্যাঁ? আর তোমরা জানাবা যে তোমরা কোন টপিকের উপর ভিডিও চাচ্ছ? কোন জিনিসটা তোমরা বুঝতে পারতেছো না, হ্যাঁ? কোনটা তোমাদের কাছে কঠিন লাগতেছে? আমি হচ্ছে ওই রিলেটেড ভিডিও আনার ট্রাই করবো। ঠিক আছে? ওই রিলেটেড ভিডিও আনার ট্রাই করবো। ওকে, অনেক সময় হয়ে গেছে। তো তোমাদেরকে সবাইকে অনেক, অনেক ধন্যবাদ। শেষ পর্যন্ত যারা ছিলা। তো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সবাই অনেক ভালো থাকবা। ওকে।